প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছ তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ পুরো বিশ্ব যেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কোণঠাসা হয়ে পড়েছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের সকল কার্যক্রম যেন স্থবির হয়ে পড়েছে, যে কারণে প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়াও যেন স্থবির হয়ে পড়েছে। তদুপরি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশ জুড়ে অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে, যাতে করে শিক্ষার্থীদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত না হয়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজও অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব কেমিস্ট্রি অনলাইন ক্লাস মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়, পরিমাণগত রসায়ন। আজকের প্রথম ক্লাস নিব পরিমাণগত রসায়নের বিশেষ করে গাণিতিক সমস্যা অংশটুকু নিয়ে। আমি অধ্যায়ের উপরে 7 থেকে 8টি লেকচার নিব। অ্যাজ এ রেজাল্ট তোমরা এই অধ্যায়ের পুরো গাণিতিক সমস্যা সম্পর্কে অনুধাবন করতে পারবে। অনেক শিক্ষার্থী আছো যে অজৈব রসায়নের যে গাণিতিক সমস্যাগুলো তোমরা অনেক সময় বিভ্রান্তি হয়ে পড়ো, আর এই বিভ্রান্তি যাতে না হও তোমরা, এজন্য আমি আজকে একদম এ টু জেড একদম ছোট পয়েন্ট থেকে শুরু করে এই অধ্যায়ের বিশেষ করে অজৈব রসায়নের যে গাণিতিক সমস্যাগুলো যেগুলো আমাদের বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা ফার্মাসিউটিক্যালসে জব করতে চাও, যারা বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, বুয়েট মেডিকেলে ভর্তি হতে চাও, তাদের জন্য গাণিতিক সমস্যার কোনো বিকল্প নেই। এজন্য তোমাদের এই গাণিতিক সমস্যা যাতে সমাধান হয়, এজন্যই আমার আজকের এই লেকচার। আমি এই অধ্যায়ের উপর 7 থেকে 8টি লেকচার নিব শুধু গাণিতিক সমস্যার উপর। আমরা আশা করি তোমরা থিওরিটিক্যাল অনেক ভালো জানো, তারপরেও আমি গাণিতিক সমস্যা অংশটুকু নেওয়ার পর তোমাদের যদি প্রয়োজন মনে হয় আমি থিওরিটিক্যাল অংশটুকু ক্লাস নিব। তো প্রথমেই আমরা এখন সরাসরি চলে যাব আমাদের নির্ধারিত টপিকসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে শুনছো তোমাদের কমেন্টসগুলো আমাদের কমেন্টস বক্সে ইনবক্স করবে। আমরা দেখব তোমাদের কি কি সমস্যা এবং তোমরা কেমন ফিল করতেছো, কারণ তোমাদের গুড ফিলিংসই আমার উৎসাহের কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় পড়তে গেলে আমাদের প্রথমেই আসতে হয় রাসায়নিক গণনা কি। এই অধ্যায়টা মূলত রাসায়নিক গণনার উপর। আমরা আজকে মূলত ক্লাস নেব রাসায়নিক গণনা ও গ্যাসের মোলার আয়তন সম্পর্কে। আমাদের আজকের বিষয় হচ্ছে মোল ও অ্যাভোগাড্রোর সংখ্যাভিত্তিক গণনা আর রাসায়নিক সমীকরণ হতে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়। আমরা এই দুইটার গাণিতিক সমস্যা সমাধান শিখব। এভাবে ধারাবাহিকভাবে আমার 7 থেকে 8টা লেকচারের মাধ্যমে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করতে শিখব। আশা করি তোমরা সবাই প্রতিদিন আমার সাথে কানেকশনে থাকবে। প্রথমে আসি রাসায়নিক গণনা কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা অনেক ভালো জানো যে রাসায়নিক বিক্রিয়াকালে বিক্রিয়ক অংশগ্রহণ করে উৎপাদ তৈরি করে। এখন প্রশ্ন জাগে যে কি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কি পরিমাণ উৎপাদ উৎপন্ন করে, কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করলো আর কতটুকু উৎপাদ তৈরি হবে, এজন্য হিসাব নিকাশ করার প্রয়োজন হয়। আর এই যে হিসাব নিকাশ, এটাকে এই রসায়নের পরিভাষায় আমরা স্টয়কিওমেট্রি বলে থাকি। এক কথায় বাংলা ভাষায় বলতে গেলে এটি হলো রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা জানার জন্য আমাদের 3টি পদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এর মধ্যে একটি হলো মোল। আমাদের মোল সম্পর্কে ধারণা থাকতে হবে। 1 নম্বর ধারণা থাকতে হবে মোল। 2 নম্বর ধারণা থাকতে হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর
সংখ্যা। 3 নম্বরে ধারণা থাকতে হবে মোলার আয়তন। মোলার আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে মোল, অ্যাভোগাড্রো সংখ্যা, মোলার আয়তন সবকিছু তোমরা জানো, কিন্তু তোমাদের মাঝে এখনো কনফিউজড পরিলক্ষিত হয়, যার জন্য আমার আজকের এই ক্লাসের আয়োজন। প্রথমে আসি মোল কি। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 গুণন 10⁻23টি কণা থাকে তাকে মোল বলে। আমি একটু লিখে নিচ্ছি যে পদার্থের যে পরিমাণের মধ্যে পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 গুণন 10⁻23টি কণা বিদ্যমান তাকে মোল বলে। আরো একবার খেয়াল করো, পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 গুণন 10⁻23টি কণা বিদ্যমান তাকে মোল বলে। এখানে কণা বলতে অণু, পরমাণু এবং আয়নকে বোঝায়। আমি আবারও বলছি, কণা বলতে অণু, পরমাণু বা আয়নকে বোঝায়। ধরো নাইট্রোজেন একটি পরমাণু, যার পারমাণবিক ভর 14, আর এর গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 14 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু, দ্যাট মিন্স 1 মোল নাইট্রোজেন পরমাণু। প্রিয় শিক্ষার্থীরা, আবারও লক্ষ্য করো, যদি পরমাণু হয় তাহলে তার পারমাণবিক ভর যত গ্রাম তত গ্রাম সমান 1 মোল নাইট্রোজেন পরমাণু। আবার আমি যদি অণুর কথা হিসেব করি, দেখো আমি সাপোজ নাইট্রোজেন অণুর কথা বলতে চাচ্ছি, তাহলে নাইট্রোজেন অণুর আণবিক ভর কত? 14 গুণন 2 সমান 28 গ্রাম। তাহলে এই 28 গ্রাম নাইট্রোজেন পরমাণু, 28 গ্রাম নাইট্রোজেন অণু সমান 1 মোল নাইট্রোজেন অণু। প্রিয় শিক্ষার্থীরা, যদি পরমাণু হয় তাহলে পরমাণুর গ্রাম পারমাণবিক ভর যত তত গ্রাম সমান 1 মোল। যদি অণু হয় তাহলে অণুর আণবিক ভর যত গ্রাম তত গ্রাম সমান 1 মোল অণু। আর যদি আয়ন হয় তাহলে তত গ্রাম আয়ন সমান 1 মোল আয়ন। যদি ইলেকট্রনকে বলি তাহলে ইলেকট্রনের ভর যত তত গ্রাম সমান 1 মোল ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোল সম্পর্কে জ্ঞান অর্জন করেছ। এই মোল সংখ্যাকে স্মলার এন দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, এই মোলকে স্মলার এন দ্বারা প্রকাশ করা হয়। এবারে আমরা সরাসরি চলে যাব অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমাদের একটি সুপরিচিত শব্দ অ্যাভোগাড্রোর সংখ্যা। এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাকে অ্যাভোগাড্রোর ধ্রুবকও বলা হয়। এই অ্যাভোগাড্রোর সংখ্যাটি কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ, এই 3 ধরনের পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি আবারও বলছি, অ্যাভোগাড্রোর সংখ্যা শব্দটি কঠিন, তরল এবং গ্যাস সকল ধরনের পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে সংজ্ঞাটি কি দাঁড়ায়? আমি যদি বলি যে কঠিন, তরল এবং গ্যাস সকল পদার্থের গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা এবং গ্রাম আয়নের সংখ্যা স্থির থাকে, এই যে স্থির সংখ্যা এটাকেই বলে অ্যাভোগাড্রোর সংখ্যা।
আমি আবারও বলছি, তোমরা যে কোনো পুস্তক খুললেই তোমরা অ্যাভোগাড্রো সংজ্ঞাটা পেয়ে যাবে। তোমরা একটু শুনে নাও যে কঠিন, তরল ও গ্যাস সকল পদার্থের গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা এবং গ্রাম আয়নের সংখ্যা স্থির বা ধ্রুবক থাকে। এই স্থির সংখ্যাকে বা এই ধ্রুবক সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। একে ক্যাপিটাল এন এ দ্বারা প্রকাশ করা হয়। এই এন এর মান তোমরা এসএসসি লেভেলে শিখেছ 6.023 গুণন 10⁻23, 6.023 গুণন 10⁻23। তাহলে যে কোনো পদার্থ তার ভর যত, তত গ্রামে এই অ্যাভোগাড্রোর সমান সংখ্যক পদার্থ বিদ্যমান থাকে। আশা করি তোমরা অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করেছ। আমি তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করার জন্য আমি বলছি, ধরো 28 গ্রাম নাইট্রোজেন অণু, 28 গ্রাম নাইট্রোজেন অণু, এখানে কতটি নাইট্রোজেন অণু বিদ্যমান? এখানে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক নাইট্রোজেন অণু বিদ্যমান, অর্থাৎ 6.023 গুণন 10⁻23টি নাইট্রোজেন অণু বিদ্যমান। এতটি নাইট্রোজেন অণু বিদ্যমান। দেখো সংজ্ঞার ভিতরে বলছে, যদি পরমাণু হয় তাহলে তার গ্রাম পারমাণবিক ভর, যদি অণু হয় তাহলে তার গ্রাম আণবিক ভর, যদি আয়ন হয় তাহলে গ্রাম আয়নে তার আয়নের ভর। যত তত গ্রামে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক বিদ্যমান, অর্থাৎ 6.023 গুণন 10⁻23টি অণু বিদ্যমান। তোমাদের জ্ঞাতার্থে আমি আরও একবার বলছি, এটা যেহেতু নাইট্রোজেন অণু, এজন্য অ্যাভোগাড্রোর সমান সংখ্যক অণু বিদ্যমান। যদি পরমাণু হতো, যেমন 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু, 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু, এতে বিদ্যমান 6.023 গুণন 10⁻23টি নাইট্রোজেন পরমাণু। তাহলে বোঝা গেল, অণু হলে তার ভর যত, তত গ্রামে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক অণু বিদ্যমান। আর যদি পরমাণু হয় তাহলে ওই পরমাণুর গ্রাম পারমাণবিক ভর যত, তত গ্রামে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক পরমাণু বিদ্যমান। আশা করি তোমরা ইতোমধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং মোল সম্পর্কে কনসেপ্ট অর্জন করেছ। এবারে আমরা চলে যাব গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন সম্পর্কে তোমাদের ধারণা দিব। মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, এই মোলার আয়তন শব্দটি শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে কোনো কঠিন পদার্থ কিংবা তরল পদার্থ নেওয়া যাবে না। আমি আবারও বলছি, মোলার আয়তন শব্দটি শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন শব্দটি প্রযোজ্য নয়। আসলে মোলার আয়তন কি, কাকে বলে? তোমরা যে কোনো বই খুললে এই সংজ্ঞাটা পেয়ে যাবে। তারপরও আমি লিখে দিচ্ছি, স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তনকে 1 মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। মোলার আয়তন বলে। তাহলে বোঝা গেল, একটা গ্যাসের ভর যত গ্রাম, তত গ্রাম সমান 1 মোল। যেমন আমি বলছি, নাইট্রোজেন গ্যাস এর ভর হচ্ছে 28 গ্রাম, আর 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস সমান 1 মোল নাইট্রোজেন গ্যাস।
এই মোলার আয়তন প্রকাশ করার জন্য 3টা একক আছে। একটি হলো এসটিপি, একটি হলো এনটিপি, আর একটি হলো এসএটিপি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি দেখাচ্ছি আসলে এসটিপিটা কি। আমাদের গাণিতিক সমস্যা সমাধানের পূর্বে এই 3টা পদ সম্পর্কে যার সুস্পষ্ট ধারণা থাকবে তার গাণিতিক সমস্যায় কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এজন্যই আমি এই বিষয়গুলো আরও একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছি। প্রথমে আসি এসটিপি কি। এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এর বাংলা অর্থ হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। এর বাংলা অর্থ হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। আর এনটিপি এর ফুল মিনিং হচ্ছে নরমাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। আর এসএটিপি এর ফুল মিনিং মাঝে মধ্যেই জ্ঞানমূলক হিসেবে চলে আসে। এসএটিপি এর পূর্ণরূপ কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। তাহলে প্রথমটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, সেকেন্ডটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, এবং এসএটিপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যার বাংলা অর্থ প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ। প্রিয় শিক্ষার্থীরা, শুধু পূর্ণরূপ জানলে চলবে না, আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এর তাপমাত্রা এবং চাপগুলো জানতে হবে। যেমন এসটিপি, এই যে এসটিপি, এটা সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 অ্যাটমসফিয়ার চাপকে বোঝায়। এনটিপি, এটি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে বোঝায়। এবং এসএটিপি এটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে বোঝায়। এই 3টা ধারণা তোমাদের থাকতে হবে। এসটিপি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ। এনটিপি হলো 20 ডিগ্রি সেলসিয়াস ও 1 অ্যাটমসফিয়ার চাপ। এসএটিপি হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ। প্রিয় শিক্ষার্থীরা, শুধু তাপমাত্রা এবং চাপ জানলে হবে না, আমাদের মোলার আয়তনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হলে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত, এসএটিপিতে কত, এনটিপিতে কত, সেটাও আমাদের জানতে হবে। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। 22.4 লিটার, এটা প্রতি মোলের জন্য, এজন্য আমরা লিখতে পারি পার মোল, 22.4 লিটার পার মোল। এনটিপিতে এই মানটি হচ্ছে 24.055 লিটার পার মোল। তোমরা অনেকে এনটিপিতে গ্যাসের মোলার আয়তন কত সেটা জানো না, আজকে জেনে নাও 24.055 লিটার পার মোল। এবং এসএটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.789 লিটার পার মোল। অর্থাৎ প্রতি 1 মোল গ্যাসে এসএটিপিতে আয়তন হলো 24.789 লিটার, এনটিপিতে 24.055 লিটার,
এসটিপিতে 22.4 লিটার। আশা করি গ্যাসের মোলার আয়তন সম্পর্কে তোমাদের ধারণা লাভ করেছো তোমরা ইতিমধ্যে। এবারে আরেকটু আমরা চলে যাব। এবার ওই একটু আগে পড়িয়েছিলাম অ্যাভোগাড্রোর সংখ্যা এবং মোলার আয়তন, অ্যাভোগাড্রোর সংখ্যা এবং মোল সংখ্যা, এর মধ্যে একটা সম্পর্ক আছে। অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা কমা মোল সংখ্যা ও নমুনায় উপস্থিত পদার্থের অণুর সংখ্যা, পদার্থের অণুর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা, মোল সংখ্যা ও নমুনায় উপস্থিত পদার্থের অণুর সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন হয় না, তবে গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে দরকার হয়। এর মধ্যে সম্পর্কটা হচ্ছে বড় হাতের এন মানে ক্যাপিটাল এন সমান স্মলার এন গুণন এন এ, অর্থাৎ কোনো নমুনায় উপস্থিত পদার্থের অণুর সংখ্যা সমান মোল সংখ্যা গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা। আমি তোমাদের জ্ঞাতার্থে আরও একবার বলছি, এখানে বড় হাতের এন দ্বারা বোঝায় পদার্থের নমুনায় উপস্থিত অণুর সংখ্যা, স্মলার এন দ্বারা বোঝায় মোল সংখ্যা, এন এ দ্বারা বোঝায় অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে তিনটা শব্দ, ছোট হাতের এন এটা দ্বারা বোঝায় মোল সংখ্যা, বড় হাতের এন এ এটা দ্বারা বোঝায় অ্যাভোগাড্রোর সংখ্যা, এবং শুধুমাত্র ক্যাপিটাল এন এটা দ্বারা বোঝায় নমুনায় উপস্থিত, এই যে এনটা হচ্ছে এটা বোঝায় যে নমুনায় উপস্থিত পদার্থের অণুর সংখ্যা। আমি আবারও বলছি, বড় হাতের এন হচ্ছে নমুনায় উপস্থিত পদার্থের অণুর সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আরো একটু ধারণা লাভ করব মোল ভগ্নাংশ কি। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, এই মোল ভগ্নাংশকে আমরা মোলাংশ বলতে পারি। মোল ভগ্নাংশকে আমরা মোলাংশ বলতে পারি। এই মোল ভগ্নাংশ হলো মিশ্রণে কোনো একটি উপাদানের, আমি তোমাদের একটু গাণিতিকভাবে একটু প্রথমে শেখাচ্ছি। ধরো একটি দ্রবণে দুটি উপাদান আছে, একটি হলো এ উপাদান আর একটি হলো বি উপাদান। একটি দ্রবণে দুটি উপাদান আছে, একটি হলো এ উপাদান, অপরটি হলো বি উপাদান। এখন আমি যদি এ উপাদানের মোল সংখ্যা লিখি তাহলে এটার প্রতীক হচ্ছে এন অফ এ, আর যদি আমি বি উপাদানের মোল সংখ্যা লিখি তাহলে এর উপাদান হচ্ছে এন অফ বি। তাহলে কোনো একটা মিশ্রণে এ উপাদানের মোল সংখ্যা হচ্ছে এন এ আর বি উপাদানের মোল সংখ্যা হচ্ছে এন বি। তাহলে মোল ভগ্নাংশের সংজ্ঞাটি দাঁড়ালো যে মিশ্রণে কোনো একটি উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণে বিদ্যমান সকল উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। একে এক্স দ্বারা, মোল ভগ্নাংশটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। মোল ভগ্নাংশকে ক্যাপিটাল এক্স দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমি লিখছি যে এ উপাদানের মোল ভগ্নাংশ, এ উপাদানের মোল ভগ্নাংশ এন অফ এ সমান, জারটা বের করব
যারটা বের করব তার মোল সংখ্যা ডিভাইডেড বাই ওই দ্রবণে যতগুলো উপাদান আছে সবগুলার মোল ভগ্নাংশের যোগফল। তাহলে আমার এই দ্রবণে উপাদান আছে দুইটা, তাহলে এন অফ এ যোগ এন অফ বি। তাহলে সংজ্ঞাটা দেখো, যে মিশ্রণে কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ এবং মিশ্রণে বিদ্যমান সবগুলো পদার্থের মোল ভগ্নাংশের অনুপাতকেই ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। তাহলে আমরা মোল ভগ্নাংশ বের করার সময় আমরা যে উপাদানের মোল ভগ্নাংশ বের করব তারটা লিখব উপরে, আর ডিভাইডেড বাই ওই মিশ্রণে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানের মোল ভগ্নাংশের যোগফল। একইভাবে আমরা বি উপাদানের মোল ভগ্নাংশ লিখছি। মোল ভগ্নাংশকে এক্স দ্বারা যেহেতু প্রকাশ করে সেহেতু আমরা যেহেতু বি উপাদান লিখবো, এজন্য এক্স অফ বি সমান এন অফ বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। আমি আবারও বলছি, যার মোল ভগ্নাংশ বের করবা তারটা থাকবে উপরে, ডিভাইডেড বাই ওই মিশ্রণের মোট উপাদানের মোল ভগ্নাংশের যোগফলের অনুপাতই হচ্ছে ওই উপাদানের মোল ভগ্নাংশ। আমি প্রথমটাকে যদি সমীকরণ 1 ধরি আর দ্বিতীয়টাকে যদি আমি সমীকরণ 2 ধরি, তাহলে কিন্তু আমরা সমীকরণ 1 ও 2 যোগ করতে পারি। আশা করি তোমরা ইতোমধ্যে যোগ করে ফেলেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে আমাদের কমেন্টস বক্সে তোমরা ইনবক্স করো, আমরা কিছুক্ষণ পরে আমরা তোমাদের কমেন্টসগুলো দেখব। তো সমীকরণ 1 আমরা যোগ করতেছি 1 এবং 2, তাহলে এক্স এ প্লাস এক্স বি সমান এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি যোগ উপরে হচ্ছে এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। এখন যদি আমরা লসাগু করি তাহলে হয় এন এ প্লাস এন বি, উপরে হয় এন এ, এখানে হয় এন এ আর এখানে হয় এন বি। তাহলে এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি আমাদের এখানে কাটা যাচ্ছে, তাহলে মান থাকে কত? 1, ভাগফল থাকে 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, যে কোনো দ্রবণে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ যে কোনো দ্রবণে সকল উপাদানের মোল ভগ্নাংশের যোগফল এক হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশের যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছ তোমরা আমাকে কমেন্টস করো যে মোল ভগ্নাংশ বা মোলাংশের কোন অংশটি তোমরা বুঝোনি। অর্থাৎ আমরা এই গাণিতিক টার্ম থেকে আমরা বোঝাতে চাচ্ছি যে কোনো দ্রবণে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানের মোল ভগ্নাংশের যোগফল হবে 1। সবগুলো উপাদানের মোল ভগ্নাংশের যোগফল হবে 1। এটিকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটি হলো যে কোনো দ্রবণে সকল উপাদানের মোল ভগ্নাংশ যে কোনো উপাদানের মোল ভগ্নাংশ সব সময় ভগ্নাংশ হবে। তাহলে এই মোল ভগ্নাংশ বা মোলাংশ থেকে আমরা দুটি জিনিস আমরা সহজেই বুঝতে পারি। একটি হলো তোমার যে কোনো দ্রবণে সকল উপাদানের মোল ভগ্নাংশের যোগফল 1 হবে,
আরেকটি হলো যে কোনো দ্রবণে যে কোনো উপাদানের মূল ভগ্নাংশ সব সময় ভগ্নাংশ হবে। এখানে একটা বিষয় আমাদের কথায় কথায় চলে আসে, সেটি হলো যেখানে একটা কোশ্চেন চলে আসে আমাদের, QUESTION কোশ্চেন, সেটা হলো এটা মাঝে মধ্যেও পরীক্ষা চলে আসে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে, যে মোল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভর করে। মোল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভর করে। ব্যাখ্যা করো। ভালো একটি প্রশ্ন, যে মোল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। তোমরা এসএসসি লেভেলে শিখেছো মোলারিটি ও মোলালিটি তাপমাত্রা নির্ভর, ব্যাখ্যা করো। অথবা মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। ঠিক ওই রকমই একটা প্রশ্ন, মোল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। এবার আসি আমরা তোমাদের এটার ব্যাখ্যামূলক প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মনে আছে একটু আগে পড়ালাম মোল ভগ্নাংশ কাকে বলে। এই সংজ্ঞার মধ্যে এটার উত্তরটা চলে আসে। আমি আবারও সংজ্ঞাটি বলছি, যে মিশ্রণে কোনো একটি উপাদানের মোল সংখ্যা ও মিশ্রণে বিদ্যমান সকল উপাদানের মোট মোল সংখ্যার অনুপাত হচ্ছে ওই উপাদানের মোল ভগ্নাংশ। অর্থাৎ যে উপাদান মোল ভগ্নাংশ বের করব, ওই উপাদানের মোল ভগ্নাংশ ডিভাইডেড বাই দ্রবণের মোট উপাদানের মোল ভগ্নাংশের অনুপাতই হলো মোল ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জানো যে মোল হচ্ছে পদার্থের পরিমাণ। মোল শব্দটি হলো পদার্থের পরিমাণ, অর্থাৎ মোল হচ্ছে পদার্থের পরিমাণ প্রকাশের একটা একক। মোল হচ্ছে পদার্থের পরিমাণ প্রকাশের একটি একক। তাহলে কি আমরা বলতে পারি না যে মোল পদার্থের ভরের উপর নির্ভর করে, অর্থাৎ ছোট হাতের এম এর উপর নির্ভর করে? অর্থাৎ মোল শব্দটি বস্তুর ভরের সাথে সম্পর্কিত। মোল শব্দটি বস্তুর বা পদার্থের ভরের সাথে সম্পর্কিত। আমরা জানি যে বস্তুর ভর তাপমাত্রার উপর নির্ভর করে না। তাপমাত্রা বৃদ্ধি করা হোক আর তাপমাত্রা হ্রাস করা হোক, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তাপমাত্রার উপর পদার্থের পরিমাণ তথা ভর নির্ভরশীল নয়। যেহেতু মোল পদার্থের ভরের উপর নির্ভর করে না, দেখো মোল ভগ্নাংশের সাথে মোল শব্দটি জড়িত, অর্থাৎ মোল ভগ্নাংশ মোলের উপর নির্ভরশীল। দেখো মোল নির্ভর করে পদার্থের পরিমাণ তথা ভরের উপর, কিন্তু ভর তাপমাত্রার উপর নির্ভর করে না। আমি আবারও বলছি, তোমাদের একটু প্যাচ লাগবে। মোল পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, কিন্তু পদার্থের পরিমাণ তাপমাত্রার উপর নির্ভর করে না। তাহলে আমরা বলতে পারি মোল তাপমাত্রার উপর নির্ভর করে না। মোল তাপমাত্রার উপর নির্ভর করে না। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হলো মোল ভগ্নাংশ। তাহলে এই যে মোল ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, যে মোল ভগ্নাংশ, এই মোল ভগ্নাংশ মোলের উপর নির্ভর করে। মোলের উপর নির্ভর করে। তাহলে দেখো যে মোল ভগ্নাংশ মোলের উপর নির্ভর করে। এখন এই মোল যদি তাপমাত্রার উপর নির্ভরশীল না হয়, তাহলে মোল ভগ্নাংশ তাপমাত্রা নির্ভরশীল নয়, অর্থাৎ তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না। মোল যেহেতু তাপমাত্রা নির্ভরশীল নয়, তাহলে মোল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভর করবে না, কারণ মোল ভগ্নাংশ মোলের উপর নির্ভর করে। মোল যদি তাপমাত্রা নির্ভর না হয়, তাহলে মোল ভগ্নাংশ তাপমাত্রা নির্ভর হবে না। এ কারণেই আমরা বলতে পারি মোল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভর করে না। আশা করি তোমরা এই প্রশ্নটির সমাধান পেয়ে গেছো। তারপরেও যদি না বোঝো, আমাদের কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করো, আমরা কিছুক্ষণ পরে আমরা তোমাদের কমেন্টসগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা মোল ও অ্যাভোগাড্রোর সংখ্যাভিত্তিক গণনায় চলে যাই।
তোমাদের অনেকেরই ধারণা আছে ইতোমধ্যে, তোমরা জানো, তারপরেও এই টপিক্সটা শুরু করতে যেহেতু করেছি, আমাদের শুরু থেকে শুরু করতে হবে, তা না হলে অনেক শিক্ষার্থী নাও বুঝতে পারে। তাহলে মোল ও অ্যাভোগ্যাড্রোর অ্যাভোগ্যাড্রোর সংখ্যাভিত্তিক গণনা, সংখ্যাভিত্তিক গণনা। আমরা এই সম্পর্কিত আমরা 2-3টা উদাহরণ করলেই আমরা বুঝতে পারবো যে আসলে তোমরা মোল এবং অ্যাভোগ্যাড্রোর সংখ্যা সম্পর্কে কতটা কনসেপ্ট অর্জন করলে। প্রথমে একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে আমি শুরু করি। নাম্বার 1, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, তোমরা আমার সাথে সাথে আমার আগেই করে ফেলো, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 200 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? প্রমাণ তাপমাত্রা ও চাপে 200 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় এখানে দেখো যে কার্বন ডাই অক্সাইড, আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে সলিউশনটা করাচ্ছি, যদিও তোমরা এটা পারো, যে কার্বন ডাই অক্সাইড এটার আণবিক ভর হচ্ছে 44, আর এর গ্রামাণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে এই যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, আমার প্রশ্নের মধ্যে কিন্তু বলেছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 3টা বিষয় সম্পর্কে প্রথমে বলেছি, এসটিপি, এসএটিপি, এনটিপি। তো এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ, এটা কোনটি? এসটিপি। এটি হলো এসটিপি, অর্থাৎ এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রমাণ তাপমাত্রা ও চাপে। তোমরা জানো যে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমরা লিখতে পারি 1 মোল কার্বন ডাই অক্সাইড, যার মোলার আয়তন হবে 22.4 লিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নের মধ্যে বলেছে মিলিলিটার, তাহলে আমরা লিটারকে মিলিলিটারে কনভার্ট করব। তাহলে আমরা লিখতে পারি 22,400 মিলিলিটার। তাহলে যদি আমরা অঙ্কটা এখন করি, দেখো যে এখন এসটিপিতে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে 22,400 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে বিদ্যমান অণু 6.023 গুণন 10⁻23টি। অতএব তোমরা ঐকিক নিয়মে 3 লাইনেও করতে পারো, যেহেতু এটা কলেজ লেভেল 2 লাইনে করাই উত্তম। আমরা সরাসরি এখন চলে যাব যে 200 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে বিদ্যমান অণু, তাহলে কত দাঁড়াচ্ছে? তোমরা ক্যালকুলেশন করে আমাকে হেল্প করো, তাহলে আমাদের সময় সেভ হবে। তাহলে আমার দাঁড়াচ্ছে, নিচে আসবে 22,400 আর উপরে থাকবে 200 গুণন 6.023 গুণন 10⁻23। তাহলে আমার ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে 5.38 গুণন 10⁻21। অর্থাৎ আমার রেজাল্টের সাথে তোমরা রেজাল্ট মিলিয়ে নাও। ক্যালকুলেশনে ভুল হতে পারে, তোমরা
অবশ্যই ভুল করবে না, আশা করি ভুল হয়নি। তোমরা ক্যালকুলেশনটা কি মিলিয়ে নিতে পারো। এবারে আমরা আরও একটু অঙ্কতে চলে যাই, নাম্বার 2। 5 গ্রাম পানিতে H2O, একটু খেয়াল করো, 5 গ্রাম পানিতে হাইড্রোজেন 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 ও অক্সিজেন অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থীরা, একটু কনফিউজড হয়ে যেও না, আমি কিন্তু অণু চাইনি, আমি চেয়েছি পরমাণুর সংখ্যা। ভালো মতো খেয়াল করো, আমি চেয়েছি পরমাণুর সংখ্যা। যদি কোনো কারণে অণুর সংখ্যা চাইতো তাহলে তোমরা লিখতে পারতে যে 18 গ্রাম পানিতে বিদ্যমান অণুর সংখ্যা 6.023 গুণন 10⁻23টি, একে কত? আমার 5 গ্রামে কত। কিন্তু আমি চেয়েছি পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা চেয়েছি আর অক্সিজেন পরমাণুর সংখ্যা চেয়েছি। তাহলে এই অঙ্কটা আমরা সলিউশনে চলে যাই, বা এটা তোমাদের আমি আজকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আমি আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শেষ করব, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি এবং আমি একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। প্রথমে পানির ভর বের করবে, অর্থাৎ H2O। প্রথমে পানির ভর বের করবে, এটা বের হবে 18 এবং গ্রামাণবিক ভর বের হবে 18 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 18 গ্রাম পানিতে বিদ্যমান হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6.023 গুণন 10⁻23টি। এটা লিখলে কি হবে? অবশ্যই হবে না, কারণ তোমরা একটু খেয়াল করো যে পানির মধ্যে হাইড্রোজেন আছে কতটি? অবশ্যই 2টি। এজন্য অ্যাভোগাড্রোর সংখ্যার আগে তোমরা 2 গুণ করবে, যে 2 গুণন 6.023 গুণন 10⁻23টি। আমরা যদি অক্সিজেন পরমাণুর সংখ্যা হিসাব করি, ঠিক একইভাবে লিখবে যে 18 গ্রাম পানির অণুতে বিদ্যমান অক্সিজেন পরমাণুর সংখ্যা 1 গুণন 6.023 গুণন 10⁻23টি। অতএব 1 গ্রামে কত? অতএব 5 গ্রামে কত? আশা করি তোমরা পরবর্তী ক্লাসে এটা আমাকে SW করে কমেন্টস বক্সে আমাকে পিকচারটা দিবে, আমি দেখে দিব। এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনে চলে যাব। কোশ্চেনটি হলো, সবাই খেয়াল করো, অধৈর্য হওয়া যাবে না, সবাই একটু লক্ষ্য করো। এটা ভালো একটি প্রশ্ন, যে 300টি, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষায় এসে থাকে, যে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়। 30 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? কতটি কার্বন পরমাণু খরচ হয়? হিসেব করো। ভালো একটি প্রশ্ন, যে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়, প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হবে? প্রিয় শিক্ষার্থীরা, গ্রাফাইট শব্দটি শুনে তোমরা বিচলিত হবে না। এখানে গ্রাফাইট হচ্ছে কার্বন। আমরা জানি কার্বনের 2টি রূপভেদ, একটি হচ্ছে গ্রাফাইট, অন্যটি হচ্ছে ডায়মন্ড বা হীরক। যেখানে ডায়মন্ড বা হীরক বিদ্যুৎ কুপরিবাহী, আর এখানে গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। তোমরা অনেকে বলতে পারো, স্যার গ্রাফাইট তো কখনো দেখিনি। হ্যাঁ, সবাই গ্রাফাইট দেখেছো। গ্রাফাইট হচ্ছে তোমাদের পেন্সিলের ভিতরে যে শীষটা তোমরা দেখতে পাও, ওটাই হচ্ছে মূলত গ্রাফাইট। আর হীরক বা ডায়মন্ড অনেকেই দেখেছো। এবারে আমরা সরাসরি অঙ্কটার সলিউশনে চলে যাই।
দেখো প্রথমেই আমরা লিখতে পারি যে 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 30 মিলিগ্রাম। 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 30 মিলিগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিলিগ্রামকে গ্রামে নিয়ে নিব। 30 মিলিগ্রাম যেই কথা, আমার 30 গুণন, আমরা যদি মিলিগ্রামকে 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা সরাসরি পেয়ে যাব 1 গুণন 10⁻⁻4 গ্রাম। এতটি কার্বন পরমাণু। এতটি কার্বন পরমাণু অর্থাৎ 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 30 মিলিগ্রাম, অর্থাৎ 1 গুণন 10⁻⁻4 গ্রাম কার্বন পরমাণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এত গ্রাম কার্বন পরমাণু। তাহলে আমরা ঐকিক নেমে যদি করি তাহলে একটি স্বাক্ষর দিতে কতটি খরচ হয়? আমি কিন্তু বলেছি যে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হবে। তাহলে প্রতিটি মানে হলো একটি, তাহলে একটি স্বাক্ষর দিতে খরচ হয়, একটি স্বাক্ষর দিতে খরচ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কানেক্টে যদি কোনো সমস্যা হয় তোমাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি ঠিক হয়ে যাবে। যে একটি স্বাক্ষর দিতে খরচ হয় এখানে আমাদের 30 মিলিগ্রামকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের হলো 0.03 গ্রাম। 300টি স্বাক্ষর দিতে খরচ হয় 30 মিলিগ্রাম, এটাকে আমরা গ্রামে নিয়ে নিলাম 0.03 গ্রাম। অতএব একটি স্বাক্ষর দিতে খরচ হবে 0.03 ডিভাইডেড বাই 300, তাহলে এত গ্রাম। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা আমাকে ক্যালকুলেশনে হেল্প করো, তাহলে 1 গুণন 10⁻⁻4 গ্রাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে 300টি স্বাক্ষর দিতে যদি আমার 30 মিলিগ্রাম কার্বন লাগে তাহলে একটি স্বাক্ষর দিতে খরচ হবে, তাহলে তোমার 30 মিলিগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করে তারপরে 300 দিয়ে ভাগ করব, তাহলে 1 গুণন 10⁻⁻4 গ্রাম পেয়ে যাব। এবারে আমরা আসি যে গ্রাফাইট বা কার্বনের পারমাণবিক ভর আমরা সরাসরি গ্রাম পারমাণবিক ভর দিয়ে দিচ্ছি, যে গ্রাম পারমাণবিক ভর সমান 12 গ্রাম। এখন অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে বা অ্যাভোগাড্রোর সূত্রানুসারে আমরা লিখতে পারি যে 12 গ্রাম কার্বনে বিদ্যমান 6.023 গুণন 10⁻23টি কার্বন পরমাণু। এতটি কার্বন পরমাণু। অতএব এখানে বলেছে যে 300টি স্বাক্ষর দিতে যদি 30 মিলিগ্রাম গ্রাফাইট লাগে তাহলে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু লাগবে। আমরা প্রথমেই বের করেছি যে প্রতিটি স্বাক্ষরে আমার কত গ্রাম কার্বন খরচ হয়। আমরা দেখতে পাচ্ছি 1 গুণন 10⁻⁻4 গ্রাম কার্বন খরচ হয়। তাহলে 1 গুণন 10⁻⁻4 গ্রাম কার্বনে কয়টি কার্বন পরমাণু বিদ্যমান সেটা আমরা বের করছি। তাহলে অতএব 1 গুণন 10⁻⁻4 গ্রাম কার্বনে বিদ্যমান 6.023 গুণন 10⁻23 গুণন 1 গুণন 10⁻⁻4 ডিভাইডেড বাই 12। তাহলে ফাইনালি তোমরা ক্যালকুলেশনটা করে ফেলো, আমাকে ক্যালকুলেশনে একটু হেল্প করো এবং আমার সাথে একটু মিলিয়ে নাও। আমি একটু হিসাব নিকাশ অলরেডি আমরা করে ফেলছে। 5.02 গুণন 10⁻18। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
আমরা যে অঙ্কটা করলাম যে 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের কতটি খরচ হয়, তাহলে 5.02 গুণন 10⁻18টি কার্বন পরমাণু খরচ হয়। তোমরা SW হিসেবে একটা অঙ্ক নিয়ে নাও এর সাথে, ঠিক একই অঙ্ক, যে আমি জাস্ট একটু তোমাদেরকে সংখ্যাটা একটু চেঞ্জ করে দিব। সেটি হলো সংখ্যাটাও একটু চেঞ্জ করব, সাথে আমি একটু অন্য কিছু চাবো, যেমন 150টি স্বাক্ষর দিতে 150টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের একটি গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়। একটু আগের অঙ্কে আমরা চেয়েছিলাম প্রতিটি স্বাক্ষরে, কিন্তু আমি এখানে প্রতিটি চাবো না, আমি চাইলাম যে 10টি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়। খরচের পরিবর্তে ব্যয় শব্দটিও থাকতে পারে, কতটি কার্বন পরমাণু খরচ বা ব্যয় বা ক্ষয় হয়, একই কথা, খরচ বা ব্যয় বা ক্ষয় হয়, গণনা করো। তা তোমরা এই SWটাও করবে, তোমাদেরকে আমি 2টি SW দিলাম, এই 2টি SW আশা করি তোমরা করে ফেলবে। পরবর্তী ক্লাসে তোমরা কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করবে। আজকের আমি এই লেকচার ক্লাসটা আমি আরও একটু বর্ধিত করতে চেয়েছিলাম, ওই গ্যাসের মোলার আয়তন সম্পর্কিত অঙ্কগুলো করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে আমরা করলাম না। ইতোমধ্যে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কমেন্টসগুলো দেখব যে তোমরা কি কমেন্টস করেছো। আশা করি আমার ক্লাসটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, আর সমস্যা হলেও পরবর্তীতে আমরা এর সমাধান দিয়ে দিব। এখন আমরা তোমাদের কমেন্টস বক্সে যাব যে তোমাদের কমেন্টসগুলো কি। আমরা দেখতে পাচ্ছি কমেন্টস বক্সে অনেকে কমেন্টস করেছো। রাফসান জিএম, নাইস ক্লাস। প্রিন্স আহমেদ মজিজর্না কলেজ থেকে অ্যাড হয়েছে। MJF এর একটা চ্যানেলের সব স্যারদের ভিডিও দিলেই বেস্ট হবে। আমরা চেষ্টা করব কিছুদিনের মধ্যে তোমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সিরাজুল খান লিখছে দেখছি আমি। ইশরাত জাহান লিখছে স্যার লাস্ট কোশ্চেনটা আবার বলেন। আমি আবারও বলছি লাস্ট কোশ্চেনটা, আমি কমেন্টসগুলো একটু পড়ে নেই। এদিকে শায়েক বাইজিৎ লিখেছে আমি দেখছি স্যার। গুড, আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক দেখতে পাচ্ছি, যাদের কমেন্টসগুলো পড়ছি না তারাও, সবগুলো কমেন্টস তো আসলে পড়া সম্ভব না, তারপর আমি যেগুলো সম্ভব হচ্ছে পড়ে নিচ্ছি। তানহা মনি তিনিও কমেন্টস করেছেন, ভালো লাগছে তার। আহমদ সিয়াম দেখতেছেন, আসলে আমাদের সাথে আমি অনেক আনন্দিত, তোমরা সবাই আমার সাথে আছো। স্যার আপনার লেখা কিচ্ছু দেখা যায় না, আশা করি দেখবা, একটু খেয়াল করো। যদি কারিগরি কোনো সমস্যা হয় তো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও ক্লিয়ার করব। ছোট সমস্যা থেকে আমরা শিখব এবং তার সমাধান করে ফেলব। সোলাইমান আহমেদ শুভ্র, স্যার আপনি কি অ্যাকশন ক্যামেরা ইউজ করছেন? অ্যাকশন ক্যামেরা না কি ক্যামেরা এটা আমি তোমাকে পরে জানাচ্ছি। তোতা হাওলাদার জীবন মাদারীপুর থেকে বলতেছে দেখছি, গুড, সবাই দেখছে। সুমাইয়া ইসলাম রাজিয়া স্যার এমন মারাত্মক ঘোলা ভিডিও দেখে ম্যাথ ঘুরাচ্ছে। তোমার মারাত্মক ঘোলা না, হয়তো বা রোজা রেখেছো এর জন্য তোমার মাথা ঘুরাচ্ছে, এমন হবে। যাই হোক, ইশরাত জাহান স্যার আপনি কি কোনো কোশ্চেন সলভ করতেছেন বা কিসের কোশ্চেন? ইশরাত জাহান, আসলে আমি মূলত এই ক্লাসটা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, পরিমাণগত রসায়ন, শুধু একাদশ না দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাজে লাগবে। আমি মূলত ইশরাত জাহানের কমেন্টস আমি ব্যাখ্যা দিচ্ছি। মূলত আজকের এই পরিমাণগত রসায়ন, এখানে যত গাণিতিক সমস্যাগুলো রয়েছে আমি সবগুলো সমস্যা 7 থেকে 8টা লেকচারের মধ্যে কমপ্লিট করব। অ্যাজ এ রেজাল্ট তোমাদের কেমিস্ট্রির যে অজৈব রসায়নের যে ভয়, এই ভয়টা ইনশাল্লাহ কেটে যাবে।
আমি বেশ কিছু কমেন্টস করলাম। ফাহিম আহমেদ করতালি দিয়ে আমাকে স্যাটিসফ্যাকশন করছে এবং আমাকে উৎসাহ প্রদান করছে। সবাইকে ধন্যবাদ কমেন্টস করার জন্য। আমরা আশা করি তোমরা এই লেকচারের মাধ্যমে আরও উপকৃত হবে পরবর্তী ক্লাসগুলো। আজকে ছিল একাদশ শ্রেণীর প্রথম ক্লাস, যেখানে কারিগরি ত্রুটি হতে পারে, সেজন্য দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে। কে যেন প্রশ্ন করেছিল যে স্যার লাস্ট কোশ্চেনটা আরও একবার বলেন। আমি আবারও বলছি, 150টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 12 মিলিগ্রাম খরচ হয়। আমি আবারও বলছি, 150টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়। 15 মিলিগ্রাম খরচ হয়। 10টি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ অথবা ব্যয় অথবা ক্ষয় হবে গণনা করো। তোমরা এটাও জটপট করে ফেলবে, নেক্সট ক্লাসে আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো লাগলো। আর দেরি নয়, আজকের মধ্যে আমরা এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকবে। আমি আগে থেকেই তোমাদেরকে ক্লাসগুলো জানিয়ে দিব। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।